আসসালামু আলাইকুম। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। এই গ্রুপের প্রথম পডকাস্টে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই গ্রুপটা শুরু হয়েছিল 5ই আগস্ট 2024-এর পর থেকে, যখন এই দেশের মানুষ রাজনীতি নিয়ে কথা বলছেন, কথা বলতে চাইছেন, কিংবা বলা যায় রাজনীতি নিয়ে কথা বলার একটা স্পেস তৈরি হয়েছিল। তখন আমরা চিন্তা করলাম যে এমন একটা গ্রুপ থাকা উচিত যেখানে হচ্ছে সকল মতের, সকল দলের মানুষজন তাদের ভিউ শেয়ার করতে পারে, তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের রাজনৈতিক উচ্চাশাবলী, কিংবা বাংলাদেশকে নিয়ে, এই পৃথিবীকে নিয়ে, এই পৃথিবীর পলিটিক্যাল গন্তব্য কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল গন্তব্য কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যাতে করে সবাই খোলামেলা আলোচনা করতে পারে। এই কারণেই এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই গ্রুপটা একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা শুরু করেছিলাম। পরবর্তীতে এই নামে আরো একাধিক গ্রুপ বা পেজ অনেকে করেছেন, তবে প্রথম আমরাই শুরু করেছিলাম। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে প্রথম পডকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছি সেটার একটু ব্যাকগ্রাউন্ডে যাই। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে এই যে বিশ্বকাপ চলাকালীন সময়ে, যেহেতু বিশ্বকাপে অনেকগুলো দল পার্টিসিপেট করেছে, বিভিন্ন কালচারের মানুষজন এখানে এসছে, বিভিন্ন দেশের বিভিন্ন কালচার। তো ওই সমস্ত কালচারগুলোকে আমাদের তরুণ প্রজন্ম কিভাবে নিচ্ছে, বিশেষ করে আমরা দেখেছি নরওয়ে একটি ম্যাচ জেতার পরে তাদের যে পূর্বপুরুষ তথা ভাইকিংসরা, যাদেরকে নিয়ে অনেক ফ্যান্টাসি মুভি টুভি আছে যেখানে তাদেরকে হিরো হিসেবে দেখানো হয়, তো ওই ভাইকিংসদের অনুকরণে তারা পুরো স্টেডিয়ামকে ভাইকিং লং শিপের মতো করে, তারা ভাইকিং শিপের যে দাঁড় টানার যে সাউন্ড, ওই সাউন্ড করে তারা একটা ভাইব ক্রিয়েট করেছিল। এবং এর দেখা দেখি আমাদের বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দেখলাম তারাও একইভাবে ভাইকিং শিপ চালাচ্ছিল। তো এই প্রসঙ্গে আমরা ইউরোপের ইতিহাস, বর্তমান অবস্থা এবং আমাদের তরুণদের রোল মডেল হওয়ার মতো যোগ্যতা এই ইউরোপিয়ানদের আছে কিনা, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আজকে উপস্থিত আছেন লেখক, শিক্ষক এবং পরিব্রাজক বা ভ্রমণকারী নিজামুল হুদা খান ভাই। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের এই পডকাস্টে স্বাগতম। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার দীর্ঘ ইউরোপ ভ্রমণের যে ইতিহাস, ওখান থেকে যে অভিজ্ঞতা হয়েছে আপনার, সে সম্পর্কে জানতে চাইবো। পাশাপাশি ইউরোপিয়ানদের হিস্ট্রি নিয়ে আমরা একটু খোলামেলা আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে ভালো লাগছে যে আমরা আমাদের এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই প্ল্যাটফর্ম যখন আমরা শুরু করেছিলাম, আমরা দুইজনই চিন্তা করেছিলাম এবং এই নামটা নির্ধারণ করেছিলাম। তো আজকে আমরা দুইজনই বসেছি এখানে প্রথম পডকাস্ট করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা মানুষের মতামত নিতে পারছি, শুনতে পারছি, দেখতে পারছি, আমাদের কথা বলতে পারছি। তো এটাই হয়তো 5 আগস্টের একটা রাজনৈতিক বিজয়। যে বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছিল এখানে ভাইকিংসদের নিয়ে, শুধু ভাইকিংস না, যদি আমরা দেখি যে পুরো ইউরোপ জুড়ে যারা আজকে সভ্যতার ধ্বজাধারী, সভ্যতার দাবিদার, তারা মানুষকে সভ্যতা শেখায়, এদের প্রত্যেকের ইতিহাস ঘাটলে আমরা দেখব, আমরা যদি দেখি যে আমাদের উপমহাদেশে সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যুদের নাম ছিল হারমাদ। এই হারমাদদের আতঙ্কের কথা আমরা ইতিহাসে গল্প কবিতায় পড়েছি, কবি আলাউলের গল্পের কবিতায় পড়েছি। তো এই হারমাদরা কারা? এরা আসলে হচ্ছে পর্তুগিজরা। আমরা জানি যে বাংলাদেশের এক ইয়াং জেনারেশনের একটা ক্রেজ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, যে কিনা একজন পর্তুগিজ। তো একইভাবে আমরা দেখি স্পেন ফুটবল টিমেরও হয়তো বাংলাদেশে অনেক ফলোয়ার আছে, তারা স্পেনকে অনেক পছন্দ করে ফুটবল টিম হিসাবে। এবং স্পেন হচ্ছে ইউরোপের ফুটবল যে উয়েফা, ইউরোপের যে চ্যাম্পিয়নশিপ, এটার একটা ক্রেজ হচ্ছে স্পেনকে নিয়ে। কিন্তু এই স্পেনিয়ার্ডরা সারা পৃথিবীতে যে দস্যুতার রাজত্ব কায়েম করেছিল, তারা যেভাবে রেড ইন্ডিয়ানদেরকে, ইনকাদেরকে পৃথিবীর বুক থেকে মোটামুটি নিশ্চিহ্ন করে দিয়েছে। হ্যাঁ, তো এই যে এদের সবারই পূর্বপুরুষ আসলে কোনো না কোনোভাবে ডাকাত ছিল, চোর ছিল। আমরা উপমহাদেশে দেখেছি ব্রিটিশ প্রাইভেটিয়াররা, যারা হচ্ছে রানীর অনুমতি নিয়ে ডাকাতি করত, এরা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে আমাদেরকে 200 বছর চরম জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনার রাজ কায়েম করেছিল। এইসব ডাকাতদের বংশধররা, এইসব ডাকাতরা আজকে আমাদেরকে সভ্যতা শেখায়। সব ডাকাতরা আসলে আজকে আমাদেরকে বলতে চায় যে তারা সভ্য আর আমরা হচ্ছে অসভ্য, এবং আমাদের তরুণ প্রজন্ম তাতে বিভ্রান্ত হয়ে পড়ে। আমাদের পূর্বপুরুষদেরকে আমরা দেখেছি যে ইউরোপের কথা শুনলে তারা গদগদ হয়ে যায়, ইউরোপের এই বস্তুগত উন্নয়ন দেখলে তারা মনে করে যে তারা সভ্য আর আমরা হচ্ছে অসভ্য। প্যারিস নিয়ে বা ইউরোপ নিয়ে অনেক গল্প তো আমরা প্রাইমারি থেকে আমরা আসলে ছোটবেলা থেকেই দেখেছি ভাই। যদি দেখি যে আমাদের গল্পে, কবিতায় স্যার সৈয়দ মুজতবা আলীর প্যারি সুন্দরী বা অন্নদাশঙ্কর রায়ের পারি,
কিংবা সুনীলের ছবির দেশে, কবিতার দেশে, এটার একটা ক্রেজ আমাদের তারুণ্য যখন ছিল, আমাদের কৈশোর যখন ছিল, আমরা এসব বই পড়ে বুঁদ হয়ে থাকতাম। প্যারিসের রাস্তায় হাঁটবো একদিন, লুভর মিউজিয়ামের যাবো একদিন। তো বেসিক্যালি ইউরোপ ভ্রমণ এবং ইউরোপের ইতিহাস জানার পরে আমার কাছে মনে হয়েছে স্রেফ তাদের এই পুরো সভ্যতাটা হচ্ছে একটা মুখোশ। এরা হচ্ছে সেই আদিম ভাইকিংস, এরা হচ্ছে সেই আদিম স্প্যানিয়ার্ড, এরা হচ্ছে সেই ওলন্দাজ, এরা হচ্ছে সেই হারমাতদের বংশধর, সেই প্রাইভেটিয়ার যারা আমাদেরকে শোষণ বঞ্চনার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে। তো তাদের একটা মুখোশ হচ্ছে এই তথাকথিত বস্তুগত উন্নয়ন করা এই ইউরোপিয়ান সভ্যতা। তারা অত্যাচার করেছে, এই ফ্রেঞ্চরা, এই স্প্যানিয়ার্ডরা হচ্ছে পুরো আফ্রিকাকে লুটপাট করেছে, তাদেরকে ধরে এনে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছে। পুরো লাতিন আমেরিকার চিত্র আমরা যদি দেখি, আজকে ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ, অথচ ব্রাজিলে একসময় রেড ইন্ডিয়ানরা থাকতো, ইনকারা থাকতো। আমরা দেখি আর্জেন্টাইনদের ভাষা হচ্ছে স্প্যানিশ, ওখানে একসময় রেড ইন্ডিয়ানরা থাকতো। তাদেরকে ধ্বংস করে, তাদের সম্পদ, তাদের জমি দখল করে স্প্যানিশরা আর্জেন্টাইন দেশ তৈরি করেছে, পর্তুগিজরা ব্রাজিল তৈরি করেছে। তো এই যে লুটপাট, ধ্বংস, এবং আফ্রিকাতে আমরা এখনো আজও তাদের ক্ষত চিহ্ন বয়ে বেড়াতে দেখি। এই বুরকিনা ফাসো, সাউথ সুদান, সব জায়গাতে এখনো এই যুদ্ধ চলমান, গৃহযুদ্ধ চলমান। আচ্ছা, তো এই ডাকাতরা এখনো তাদের লুটপাট চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ইউরোপের যে তথাগত বস্তুগত উন্নয়ন, এই কিছু ভবন, কিছু রাস্তাঘাট, কিছু সুন্দর পার্ক, কিছু নিয়ম শৃঙ্খলা, এগুলো তাদের আসলে এক ধরনের মুখোশই আমি বলবো। এই মুখোশের আড়ালে তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ডগুলোকে আসলে তারা লুকিয়ে রাখে। আমরা ভাইকিংসদের হিস্ট্রি যদি একটু দেখি, তো ভাইকিংদের উত্থান কিভাবে হয়েছিল, এটা হচ্ছে তাদের ক্রিশ্চিয়ানিটি ওখানে যখন ডিক্লাইন করছিল, তখন চার্চ এবং তাদের রাজারা মিলে তাদের উপর অত্যাচার করতো, এবং এই বিদ্রোহী কিছু সৈন্য, কিছু সাধারণ মানুষ, এদের মিলিত গ্যাং থেকেই হচ্ছে আসলে ভাইকিংদের উৎপত্তি। তারা চার্চে হামলা করেছিল, তারা হচ্ছে কি ওখানে লুটপাট করেছিল, প্রথম যে হামলাটা করেছিল তারা। ওখান থেকে ধীরে ধীরে তারা সংঘবদ্ধ হয়, এবং যেহেতু স্বাভাবিক যে রাজাদের উপরে সাধারণ মানুষ অনেক বিরক্ত ছিল, তার ফলে তাদের দলে অনেক লোক যোগ দেয়। এভাবে একটা তাদের শক্তি বাড়তে থাকে, এবং তারা হচ্ছে বিভিন্ন দেশ আক্রমণ করতে থাকে। আর স্বাভাবিক মানুষ যখন সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে যখন ঐক্যবদ্ধ হয়, তখন একটা জানোয়ারের মতো, আদর্শিক অ্যাঙ্গেল থেকে না, সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে, তখন তাদের ভিতরে কিছু ক্রিয়েটিভিটিও তৈরি হয়। তারা হচ্ছে লং শিপ তৈরি করতে পারতো, যেগুলো দিয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করতো। এই প্রসঙ্গে আমরা এই পর্বে আলোচনা করব যে তাদের হিস্ট্রি নিয়ে। বিশেষ করে আমরা জানি যে মুসলিম ঐতিহাসিক এবং পরিব্রাজক, ডিপ্লোম্যাট, আব্বাসীয় খলিফা আল মুক্তাদিরের ডিপ্লোম্যাট, যিনি রাশিয়া অঞ্চলে গিয়েছিলেন, এবং ভাইকিংদের নিয়ে সবচেয়ে অথেন্টিক হিস্ট্রি সব হিস্টোরিয়ান কিন্তু ওনার থেকে নাই। আহমেদ ইবনে ফাদলান, ওনার থেকে হচ্ছে এই ইতিহাসটা নেওয়া হয়। তো উনি ওখানে গিয়েছিলেন, ওখানে যাওয়ার পরে উনি ওখানকার যে রাশিয়ান ভলগার তীরে যে রাজা ছিল, ওই রাজা সম্ভবত ওনার নাম আলমিশ বা এই টাইপের একটা নাম, যিনি পরে মুসলিম হয়েছিলেন, এবং ওনার নাম হয়ে গেছিল আবদুল্লাহ ইবনে জাফর। তো ওনার ওখানে যাওয়ার পরে উনি ভাইকিংদের প্রথম দেখেন, যারা ভলগার তীরে আসছিল ব্যবসা করার জন্য, এবং তারা বাণিজ্য করার জন্য বিভিন্ন প্রোডাক্টের পাশাপাশি মহিলাদেরও নিয়ে আসছিল দাসী হিসাবে সেল করার জন্য। এবং উনি যে ঐতিহাসিক যে উক্তি করেছিলেন, সেটা হচ্ছে কি এদের কালার এবং ফিগার, এটা হচ্ছে কি অসাধারণ, মানে খুবই চমৎকার ফিগারের মানুষেরা, সুন্দর মানুষ, কিন্তু ওরা পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ। ইভেন তারা হচ্ছে কি একটা পাত্রের মধ্যে সবাই মিলে মুখ ধোয়, ওখানে কফ ফেলে, ওখানে সবাই ওইটাতেই ধোয়, আর চেঞ্জ করে না পানি। তারপরে তারা হচ্ছে কি খুবই অশ্লীল এবং খুবই বিকৃত জনজীবন যাপন করতো, যে একসাথে অনেকে বসে আছে আড্ডা দিচ্ছে, কোনো একটা গোত্রের সর্দারের ইচ্ছে হলো সেক্স করার জন্য, ওখানেই তারা কোনো একটা দাসীকে নিয়ে সেক্স করছে। মানে তাদের কোনো শৃঙ্খলা কিছুই ছিল না, একেবারে কুকুর বিড়ালের মতো তারা জীবনযাপন করতো। আর হচ্ছে কি তাদের অন্ত্যেষ্টিক্রিয়া যেটা বলা হয়, তাদের একজন সর্দার মারা গিয়েছিল, যাকে ভাইকিং শিপে তারা রেখে দিয়েছিল, এবং একজন দাসীকে তার সাথে সহমরণে রাজি করিয়েছিল, বা তারা কল করে তখন একজন বলে উঠে যে আমি আমি রাজি তার সাথে সহমরণে যেতে। তখন ওই মহিলাকে, ওই দাসীকে আবার ওই গোত্রপতির বন্ধু বান্ধবদের তাঁবুতে পাঠানো হতো সেক্স করার জন্য। এবং করার পরে ওই গোত্রপতির বন্ধু বলতো যে আমি শুধুমাত্র আমার বন্ধুর সম্মানার্থে, মৃত বন্ধুর সম্মানার্থে এটা করলাম, তুমি গিয়ে তাকে বলিও। এবার হচ্ছে কি অস্ত্র, খাদ্যদ্রব্য সবগুলো নিয়ে ওই মহিলাকে সহ ওই শিপে দিত, এবং আগুন জ্বালিয়ে দিত। এবং আগুন জ্বালানোর আগে ওই মেয়েকে তারা প্রচুর পরিমাণ মদ খাওয়াইতো,
এবং মদ খেয়ে সে একটা পর্যায়ে গিয়ে হাসতো এবং হাসতে হাসতে সে হচ্ছে কি মরণে যেত, তার আগুনে সে পুড়ে যেত আর কি। তো এই হচ্ছে তাদের ইতিহাস। রাহেল ভাই, দেখেন কি সুন্দর একটা কন্ট্রাস্ট। মানে আমি যখন নরওয়েতে, তো আমি মানে সেম একটা জিনিস আসলে ওখানে উপলব্ধি করেছি যে তারা আসলে এখন কতটা সভ্য। তো এই যে তাদের সভ্যতার মুখোশ, তাদের এই বস্তুগত উন্নয়ন দিয়ে সারা পৃথিবীকে, তারা গণতন্ত্র দিয়ে, তাদের আইন শৃঙ্খলা নিয়ম কানুন দিয়ে তারা পৃথিবীকে মেসমারাইজ করে রাখছে। স্ক্যান্ডিনেভিয়ান ডেমোক্রেসি, এটার একটা মিথ তৈরি করে রাখছে। কিন্তু তারা আসলে কেমন? একদম সেম জিনিস আমি ইউরোপে 4-5 বছরের মধ্যে আমি দেখে এসেছি। এবং আমার মনে হয় যারা ইউরোপে থাকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে থাকে, তারা আমার সাথে এই বিষয়ে একমত হবে যে আমি দেখেছি যে ওখানে এই উদ্দামতা এখনো চলে। এই ভাইকিংরা যেরকম যুদ্ধ করে বা লুটপাট করে ডাঙায় ফেরার পরে তারা যেরকম উন্মত্তভাবে মদ, নারী, সেক্স এগুলো নিয়ে বিজি হয়ে যেত, এখনকার এই ভাইকিংদের বংশধররা একই কাজ করে। তারা সারা সপ্তাহ কর্পোরেট অফিসে মুখ বুজে পরিশ্রম করে, তারপরে উইকেন্ডে তারা স্যালারি পায়। স্যালারিটা পেয়েই তারা চলে যায় কোথায়? বারে, ক্লাবে। নাইট ক্লাবগুলো ভরে যায়, পাবগুলো ভরে যায়, বারগুলো ভরে যায়। এবং তাদের দেশে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন বয়সের ক্লাব রয়েছে, এবং সেখানে নারী পুরুষ উদ্দামভাবে অংশগ্রহণ করতে পারতেছে। তো তারা যেটা করতেছে সেই একইভাবে আকণ্ঠ মদ গিলে সেই নোংরামিতে লিপ্ত হচ্ছে। আমরা দূর Family থেকে bond নাই। দেখি কোনো ফ্যামিলি বন্ড নাই। তাদের এইজ অফ কনস্ট্যান্ট হচ্ছে কোথাও কোথাও 13, কোথাও কোথাও 16। জাতিসংঘ বলে, ইউনিসেফ বলে 18 পর্যন্ত শিশু। অথচ এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম দেশের এইজ অফ কনসেন্ট হচ্ছে 13 থেকে 16। এর মধ্যে ছেলে মেয়ে উভয়ই বাবা মার অনুমতি ছাড়া এগুলো করতে পারবে। আমি স্বচক্ষে দেখেছি শত শত 13-14 বছরের বাচ্চা মেয়ে এবং ছেলে বাসে করে করে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সিটিতে চলে আসতেছে প্রত্যেক উইকেন্ডে, এবং তারা এখানে এসে উদ্দাম জীবনযাপন করতেছে। এবং তাদের যে বানানো মেকি সভ্যতা, তাদের ওখানে কেউ ট্রাফিক রুলস ভাঙে না। রাস্তায় আপনি সারাদিনে একটা ট্রাফিক পুলিশ দেখবেন না, একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর গাড়ি দেখবেন না, কোনো সমস্যা নাই। কিন্তু প্রতি সপ্তাহান্তে যখন উইকেন্ড চলে আসে, তখন আপনি রাস্তায় দেখবেন শত শত পুলিশের গাড়ি, হাজার হাজার পুলিশ সারা রাত টহল দিচ্ছে, শুধুমাত্র তাদের এই অশ্লীলতা, এই উদ্দামতা, লাগামবিহীন যে তাদের জীবনযাপন, উদ্দাম জীবনযাপন, এই জীবনযাপনটাকে মানে সেফ, নিরাপদ করার জন্য তাদের এত বড় আয়োজন। তো বিষয়টা হলো এরকম যে আমি নিজে চোখে দেখেছি যে নাইট ক্লাব থেকে একটা মেয়ে বেরিয়ে এসেছে, উঁচা লম্বা, আমার আমার থেকে মনে হয় হাইটে মানে 5 ফিট 11 বা 6 ফিটের মতো মেয়েটার হাইট, স্কার্ট পরা একটা মেয়ে, সুন্দর মেয়ে, ব্লন্ড চুলের। তো সে হচ্ছে বেহেড মাতাল অবস্থায় রাস্তায় চলে আসছে। রাস্তায় সব মাতালরা একসাথে স্ট্রিট ফুড খাচ্ছে, ওখানে কেএফসি, ম্যাকডোনাল্ডস এর বড় বড় শপ আছে, সবাই এখানে এনজয় করতেছে। তো মেয়েটা মাতাল অবস্থায় টলতে টলতে আসছে একটা স্ট্রিট ফুডের দোকান থেকে, একটা বার্গার নিয়েছে। বার্গার নিয়ে তারপরে হচ্ছে সে খাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে ইউরোপে আমরা জানি পাখিদের মোটামুটি অভয়ারণ্য বলা যায়, মানুষকে ভয় পায় না। একটা বড় সিগাল আসলো, আমি দেখলাম চোখের সামনে, এসে ওই মেয়েটার হাত থেকে বার্গারটা ছিনিয়ে নিয়ে চলে গেল। মেয়েটা কিছু করতে পারলো না, কারণ সে তার ওই অবস্থায় নাই, সে একটা মানে অপ্রকৃতিস্থ অবস্থার মধ্যে আছে। তো সেই যে বার্গারটা নিয়ে গেল, সে তখনও খিলখিল করে হাসতেছে। এবং এই অবস্থায় সে এমন একটা কাজ করলো যেটা আসলে কোনো সভ্য মানুষের, সভ্য দেশের, সভ্য জনপদে এই ঘটনা ঘটতে পারে না। সে ওই সকল মানুষের সামনে একদম সিটি সেন্টারের মধ্যে রাস্তার উপরে সে তার স্কার্ট থেকে প্যান্টটা খুলে সে হচ্ছে রাস্তায় পি করতে বসে গেল। মানে এতটা মানে নোংরা অবস্থা তাদের সমাজের এখনো। এবং এই সাথে সাথে পুলিশের গাড়ি চলে আসলো, কয়েকজন মহিলা পুলিশ আসলো, পুরুষরা নামলো, তাকে জোর জবরদস্তি করে সে খিলখিল করে হেসেই যাচ্ছে। সেই ওই যে ভাইকিংসের শিপে যে মেয়েটাকে অপ্রকৃত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে, সে কিছুই বুঝতে পারেনি। এই মেয়ের অবস্থা একই অবস্থা, তাকে ওই অবস্থায় তাকে টেনে হিচড়ে গাড়িতে তুলে তার বাড়ির দিকে নিয়ে গেল। এবং আমি দেখেছি টেলিফোন বুথের থেকে টেনে হিচড়ে নগ্ন যুগলকে বের করা হচ্ছে, ছেলে মেয়ে, অর্ধ উলঙ্গ, উলঙ্গ, ঝোপের ভিতর থেকে পুলিশটা ধরে ধরে বের করে নিয়ে আসতেছে। মানে এই যে উদ্দামতা তাদের প্রত্যেক শুক্রবার শনিবার রাতে, তারা এই যে মানে এখনো সেই ভাইকিংসদের মতোই একই রকম নোংরা জীবনযাপন করে। তো এই জিনিসটা কিন্তু এখনো তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমরা আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবী বা লেখক, সাহিত্যিক কিংবা আলোচক বা ভ্রমণকারী, তাদের কারো আলোচনা এই জিনিসগুলো আমরা দেখি না, যে তারা যে এখনো সেই আগের মতোই আদিম, বর্বর, অপ্রকৃতিস্থ রয়ে গেছে। এই আলোচনাটা আপনি সমাজে কোথাও দেখবেন না। বরঞ্চ তাদের যে বস্তুগত উন্নয়ন, এই বিষয়গুলোকে এত গ্লোরিফাই করা হয় যে আজকে আমাদের তরুণরা ইউরোপে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত, তাদের অনুসরণ করার জন্য ব্যতিব্যস্ত।
তো এই যে বিষয়টা হয়েছে যে কেন আজকে আমাদের তরুণরা ভাইকিংদের অনুসরণ করতে চাচ্ছে, কেন আমাদের তরুণরা স্প্যানিয়ার্ডদের কিংবা হারমাদদের কিংবা ওলন্দাজদের বা ব্রিটিশ এই জলদস্যুদের মতো হইতে চায়, কেন পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান দেখে তারা নিজেদেরকে দস্যু মনে করতে চায়? রিজনটা হচ্ছে যে ওদের এই হেনিয়াস একটা ঘৃণিত জীবনযাপনকে গ্লোরিফাই করে একটা সাকসেসফুল জীবনযাপন দেখাতে তারা সক্ষম হয়েছে। তো আজকের এই বাস্তবতায় আমার মনে হয় যে তরুণদের বোঝা উচিত যে এই ধরনের এই ভাইকিং, হারমাদ বা স্প্যানিয়ার্ডরা যারা সারা পৃথিবীতে জুলুমের রাজত্ব কায়েম করছে, পৃথিবী থেকে বিভিন্ন জাতি গোষ্ঠীকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে, সেই সব ডাকাত, চোর, ঠিক আছে, লুটেরাদের অনুকরণ না করে সত্যিকারের মানুষ হিসাবে পৃথিবীতে আমাদের যে দায়িত্ব, যে কর্তব্য, সেই আমাদের জায়গাগুলোতে এসে রিয়েল হিরো হ্যাঁ, জানা উচিত। সেইখানে আসলে আমাদের আসা উচিত এবং তাদেরকে ফলো করা উচিত। তো এই বিষয়ে হয়তো আমরা সামনে আরো আলোকপাত করব।